সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিউ সারাদিনের খবর। প্রতিদিনের মতো স্টুডিও থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হয়েছি আমি শ্রাবণী তালুকদার। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সারাদিনে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা সংক্ষিপ্ত রূপে। চলুন জেনে নেওয়া যাক আজ সারাদিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা। ঘুষ লেনদেনের মামলায় ৩ বছরের দণ্ডিত পুলিশ, বরখাস্ত উপপরিদর্শক ডিআইজি মিজানুর রহমানকে ২ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার ১৩ এপ্রিল বিচারপতি মোহাম্মদ মুস্তাফিজুর রহমানের একক হাইকোর্ট বেঞ্চ এই আদেশটি দিয়েছেন। আদালতে দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলম খান। মিজানুর রহমানের পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার মাহবুব শফিক। আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলম খান জানিয়েছেন, মিজানুর রহমানকে ২ মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। বিষয়টি কমিশনকে অবগত করেছেন তিনি। কমিশন যদি সিদ্ধান্ত নেয় তাহলে আপিল করা হবে। গত ৬ এপ্রিল তার আপিল শুনানির জন্য দিন ধার্য করেছিলেন হাইকোর্ট। এর আগে খালাস চেয়ে আপিল করেন মিজানুর রহমান। গত ২৩ ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক শেখ নাজমুল আলম এই মামলার রায় দিয়েছিলেন। রায়ে দুদকের বরখাস্ত পরিচালক খন্দকার এনামুল বাসিরকে ৮ বছর এবং পুলিশের বরখাস্ত উপপরিদর্শক ডিআইজি মিজানুর রহমানকে ৩ বছর কারাদণ্ড দিয়েছিলেন আদালত। এছাড়া বসিরকে ৮০ লাখ টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ঘুষ লেনদেনের অভিযোগে মিজানকে দণ্ডবিধির ১৬১ ধারায় ও বাসিরকে দণ্ডবিধি ১৬৫ ধারায় ৩ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। অপরদিকে মানি লন্ডারিং আইনের ৪ ধারায় বাসিরকে ৫ বছরের কারাদণ্ড এবং ৮০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বাসিরের দুটি দণ্ড একসঙ্গে চলবে বলে তাকে ৫ বছর দণ্ড ভোগ করতে হবে। তবে দুর্নীতি দমন প্রতিরোধের ৫২ ধারায় উভয় দোষী সাব্যস্ত হলেও একই ধরনের অভিযোগে দণ্ডিত হওয়া এই ধারায় কাউকেই সাজা দেওয়া হয়নি। গত বছরের ২৩ ডিসেম্বর মামলাটিতে সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছিল। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের এমার্জেন্সি গেটের সামনে হোটেল কর্মচারী নিজামুদ্দিন হত্যা মামলায় সোমবার গ্রেফতার হওয়া ২ আসামি সোহাব এবং সানিকে ৩ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার এই ২ আসামিকে সিলেটের অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেছিল কোতোয়ালি থানা পুলিশ। শুনানি শেষে বিচারক আব্দুল মোমেন আসামিদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ জানিয়েছেন, এই হত্যার ঘটনায় এই নিয়ে ৩ আসামিকে গ্রেফতার করা হলো। ঘটনার পরপরই প্রধান অভিযুক্ত জুয়েল আহমদকে গ্রেফতার করা হয় এবং পরদিন ৫ দিনের রিমান্ড নেওয়া হয়েছে। উল্লেখ্য, গত শনিবার ৯ এপ্রিল রাত ৯:৩০টার দিকে সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব নিয়ে কথা কাটাকাটির জেরে সিলেট ওসমানী হাসপাতালের এমার্জেন্সি গেটের সামনে ছুরিকাঘাতে খুন হন নাজিম। পেশায় হোটেল কর্মচারী নাজিম সুনামগঞ্জের ধর্মপাশার বাদশাগঞ্জের শেরপসর গ্রামের রিকশাচালক নূর মিয়ার ছেলে। তিনি পরিবারের সঙ্গে সিলেট নগরের দরগা মহল্লায় থাকতেন। এই ঘটনার মামলায় এছাড়া নিয়ে ৩ নম্বর আসামি নগরীর বনকালাপাড়ার সোহাগ এবং ৮ নম্বর আসামি নগরীর মুন্সিপাড়ার আফসার হোসেন সানিকে র্যাবের হাতে গ্রেফতার করা হয়েছে। সিলেটের একটি আবাসিক হোটেল থেকে একটি যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নগরীর লালবাজার এলাকার হোটেল আল মিনার আবাসিক হোটেলের ৪ তলার ৪১৪ নম্বর কক্ষ থেকে খালেদ আহমদ নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেল ৪:৩০টার দিকে লাশটি উদ্ধার করেছে কোতোয়ালি থানা পুলিশ। খালেদ আহমদ গোলাপগঞ্জের উনুমিয়ার ছেলে ছিলেন। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে নিহত খলিল আহমেদ গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে হোটেলে আসেন। আজ বুধবার দুপুরের দিকে তাকে ডাকাডাকি করার পরও দরজা না খোলায় পুলিশকে খবর দেওয়া হয় হোটেল কর্তৃপক্ষ থেকে। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। পারিবারিক সূত্রে জানা যায়, নিহত খালেদ ব্যবসার কাজে সিলেটে এসেছিলেন। তিনি বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন। পিবিআই কর্মকর্তা আজিম পাটোয়ারি জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ বিকাল ৪টায় ঘটনাস্থলে আসে এবং লাশটি উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করছে এবং পরে বিস্তারিত জানানো হবে। সিলেট নগরীর বাগবাড়িতে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার ১৩ এপ্রিল দুপুর ১টার দিকে বাগবাড়ি বর্ণমালা পয়েন্টের শামসুদ্দিনের কলোনি থেকে মুজিবুর রহমান নামের ওই বৃদ্ধার লাশটি উদ্ধার করা হয়েছে। তার বাড়ি ময়মনসিংহ জেলার তারাখান্দা গ্রামের বড়বালকি গ্রামে। তিনি পরিবার নিয়ে এই কলোনিতে থাকতেন। মুজিবুর রহমানের ৩ ছেলে এবং ৫ মেয়ে রয়েছে। পুলিশ জানিয়েছে, পরিবারের সদস্যরা সকালে তীরের সঙ্গে গলায় দড়ি দেওয়া অবস্থায় মুজিবুর রহমানের ঝুলন্ত দেহ দেখতে পায় এবং কোতোয়ালি থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে দুপুর ১টায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে সব বিস্তারিত জানানো হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের নামে দুর্নীতির মামলা চলবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। জোবাইদার করা লিভ টু আপিল খারিজ করে প্রধান বিচারপতি ফয়েজ হাসান সিদ্দিকী সহ ৪ বিচারপতির আপিল বেঞ্চ আজ বুধবার এই আদেশ দিয়েছেন। আদালতে জোবাইদার পক্ষে ছিলেন আইনজীবী কায়সার কামাল আর দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান।
এর আগে গত 7 এপ্রিল দুর্নীতির মামলা বাতিলের আবেদন খারিজ করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে জোবাইদার আপিল শুনানি শেষ হয়। ওই দিন আদেশের জন্য 13 এপ্রিল দিন ধার্য করা হয়েছিল। এই মামলায় বাতিল প্রশ্নে জারি করা রুল খারিজে 2017 সালের 12 এপ্রিল রায় দিয়েছিল হাইকোর্ট। ওই রায়ে জোবাইদার রহমানকে 8 সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছিল। এরপর হাইকোর্ট এবং রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন জোবাইদার রহমান। ঘোষিত আয়ের বাইরে 4,81,56,661 টাকার মালিক হওয়ায় এবং সম্পত্তির তথ্য গোপন রাখার অভিযোগে 2007 সালে 26 সেপ্টেম্বর রাজধানীর কাফরুল থানায় তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান এবং শাশুড়ি ইকবাল মান বানুর বিরুদ্ধে মামলা করেছিল দুদক। ধর্ম অবমাননার মামলায় জামিনে মুক্তি পাওয়ার পর মুন্সিগঞ্জের সদর উপজেলার বিজ্ঞান শিক্ষক হৃদয়চন্দ্র মণ্ডল তার বিদ্যালয়ে ফিরেছেন। ঘটনার তদন্ত কার্যক্রমে অংশ নিতে তিনি আজ বুধবার বিনোদপুর রামকুমার উচ্চ বিদ্যালয়ে আসেন। বেলা 11টার দিকে মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ আব্দুল হাই তালুকদারের সঙ্গে ওই কলেজের একটি গাড়িতে করে বিদ্যালয়ে আসেন হৃদয় মণ্ডল। গ্রেফতার হওয়ার 23 দিন পর তিনি বিদ্যালয়ে এসেছেন। এই সময় পুলিশ বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ আব্দুল হাই তালুকদার বলেছেন, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগ থেকে গত 11 এপ্রিল থেকে তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ করা হয়েছে। 1 সদস্যের কমিটি গঠন করে তাকে 5 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে এবং ইতোমধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে তিনি কথা বলেছেন। প্রয়োজনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমনকি প্রসিকিউটরদের সঙ্গে কথা বলবেন তিনি এবং সময়মতো প্রতিবেদন দাখিল করবেন। কয়েকদিনের তীব্র গরমে জামালপুরে ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েই চলেছে। আজ বুধবার ভোর থেকে দুপুর 12:30 পর্যন্ত জেলা শহরের প্রধান সরকারি হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত হয়ে 15 জন রোগী ভর্তি হয়েছেন এবং প্রতি ঘন্টায় 3 জন করে রোগী ভর্তি হচ্ছেন। জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন 72 জন রোগী এবং চিকিৎসা নিচ্ছেন তারা। ধারণ ক্ষমতার চেয়ে 3 গুণ বেশি রোগী ভর্তি আছেন বর্তমানে হাসপাতালটিতে। আক্রান্ত ব্যক্তিদের প্রায় অর্ধেকই শিশু। ডায়রিয়া আক্রান্ত রোগীদের মধ্যে বেশিরভাগই নারী এবং শিশু। শয্যা খালি না থাকায় মেঝেতেই রেখে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। বুধবার সরেজমিনে দেখা যায় হাসপাতালে 4 তলা ডায়রিয়া ওয়ার্ড রোগীতে ঠাসা। শয্যা না থাকায় কেউ মেঝেতেই বিছানা নিয়ে ঠাঁই নিয়েছেন। ওয়ার্ডের রোগী স্বজনদের ভিড়। বাংলাদেশ থেকে এই বছর 57,856 জন হজ করতে যেতে পারবেন, জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। নওগাঁর মহাদেবপুর উপজেলার শাপলা বানু নামে 5 মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর পেটে লাথি মেরে গর্ভের সন্তানকে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার ওই গৃহবধূর মা জাহেরা বানু বাদী হয়ে মহাদেবপুর থানার শাপলা স্বামী সহ শ্বশুরবাড়ির 7 জনকে আসামি করে মামলা দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পর ওই গৃহবধূর স্বামী বাজিদ চৌধুরীকে আজ দুপুরে মহাদেবপুরের নওহাটা এলাকায় গ্রেফতার করেছে মহাদেব থানা পুলিশ। বাজিদ চৌধুরী উপজেলার শরীফপুর গ্রামের খারব চৌধুরীর ছেলে, বাড়ির স্ত্রী শাপলা বানু নওগাঁ সদর উপজেলার কুমরাইল গ্রামের আব্দুল সাত্তারের মেয়ে। এতক্ষণ শুনছিলেন জাতীয়, এবারে চলে যাচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে। মারাত্মক আর্থিক সংকটে পড়েছে দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। বৈদেশিক মুদ্রার মজুদ না থাকায় নিত্যপণ্য আমদানি করতে পারছে না সরকার। মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। ক্ষুব্ধ এসব মানুষ রাস্তায় নেমে সরকার বিরোধী বিক্ষোভ করছেন, কিন্তু প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী পদত্যাগ করেননি। এমন পরিস্থিতির মধ্যে আর্থিক দুর্দশাগ্রস্ত শ্রীলঙ্কা নাগরিকদের আহ্বান জানিয়েছেন দেশের এই সংকট বলে তারা যেন দেশে নগদ অর্থ পাঠান। 7 দশকের মধ্যে সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে পড়া শ্রীলঙ্কার অর্থ মন্ত্রণালয় গতকাল বিবৃতিতে জানিয়েছে, বৈদেশিক ঋণ পরিশোধের ক্ষেত্রে সাময়িকভাবে খেলাপি হওয়া ছাড়া আপাতত তাদের আর কোনো পথ নেই। একের পর এক আজ দেশটির সরকারের পক্ষে প্রবাসীদের কাছে নগদ অর্থ চাওয়া হয়েছে। এফপি প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কার এখন বৈদেশিক ঋণের পরিমাণ 5,100 কোটি মার্কিন ডলার। সরকারি ঋণ শোধ করা নিয়ে প্রশ্নবদ্ধ রয়েছে। ইউক্রেনের দক্ষিণ পূর্বাঞ্চলের অবরুদ্ধ শহর মারিউপোলে 1000-এর বেশি ইউক্রেনীয় সেনা আত্মসমর্পণ করেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই দাবি করা হয়েছে। ইউক্রেনের পূর্ব দিকে রুশপন্থী অধ্যুষিত অঞ্চল দোনেৎস্ক এবং লুহানস্কের কাছে মারিউপোলের অবস্থান। এর দক্ষিণে ক্রিমিয়া। এই শহর কৌশলগতভাবে রাশিয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে শহরটি রুশ সেনাদের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে ইউক্রেনীয় সেনাদের সঙ্গে তাদের তুমুল লড়াই চলছে। এর মধ্যে ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের দাবি করল রাশিয়া। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, মারিউপোল শহরে ইউক্রেনের 36 মেরিন ব্রিগেডের 1026 ইউক্রেনীয় সেনা স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে তারা, এবং ইউক্রেন এই খবরটি এখনো নিশ্চিত করেনি। এদিকে বুচা শহরের মেয়র বলছেন, ইউক্রেনের উত্তরাঞ্চল থেকে রুশ সেনারা সরে যাওয়ার পর এই পর্যন্ত তাদের শহর থেকে 4 শতাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে। 25 জন নারী ধর্ষণের শিকার হয়েছেন বলেও দাবি করছেন তারা। সুপ্রিয় দর্শক, আপনারা শুনছিলেন সারাদিন ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর। শেষ করার আগে জানিয়ে দেব আবহাওয়ার খবর। বুধবার সিলেট বিভাগে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে ঝড় বৃষ্টির সঙ্গে এই অঞ্চলে থাকতে পারে গরমের অস্তিত্ব।
গত কয়েকদিনের মতো বুধবার সকালে সিলেটের আকাশে রয়েছে মেঘের আনাগোনা, সঙ্গে রয়েছে ভাবসা গরমের অস্বস্তি। মঙ্গলবার সকাল 6টা থেকে বুধবার সকাল 6টা পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে বুধবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে, সেই সঙ্গে বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এই সময় সিলেট অঞ্চলের উপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং ঝড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা শুনছিলেন সারাদিনের খবর। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন।